আমার স্বামী তার প্রেমিকাকে গর্ভবতী বানিয়ে ফেলেছে আর আজ তার পুরো পরিবার আমারই ড্রয়িং রুমে বসে আমার নিজের বাড়ি আমাকে ছেড়ে যেতে বলছে। আমাকে জোর করছে আমার স্বামীকে তালাক দেওয়ার জন্য। আমি কান্না করিনি, আমি চিৎকারও করিনি, আমি শুধু মুচকে হাসি দিয়ে একটা বাক্য বলেছিলাম, যেটা শোনার পর ৬ জনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারপর তারা আমার কাছে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আমার স্বামী মিস্টার ইয়াসিনকে আমি বিয়ের ২ বছর আগে থেকেই চিনতাম। যখন আমি চিনতাম সে অনেক দায়িত্বশীল, যত্নবান, খুব ভালো একজন মানুষ। আমি তখন সত্যি ভাবতাম আমি একজন ভাগ্যবতী নারী, যে ইয়াসিনের মতো ভালো দায়িত্ববান একজন স্বামী পেয়েছি। আমাদের বিয়েটা হয়েছিল দুই পরিবারের পূর্ণ সমর্থনে। আমার মা রেহেনা খাতুন আমার বিয়ের সময় উপহার হিসাবে দিয়েছিলেন একটা ৩ তলা বাড়ি, যেটা তার সারা জীবনের সঞ্চয় গড়ে তোলা। রেজিস্ট্রেশন করা ছিল আমার নাম। শ্বশুর বাড়ি আসার পর থেকে আমার দায়িত্ব আমি কোনো ত্রুটি রাখিনি, কিন্তু আমার শাশুড়ি শাহিদা বেগম পুরোপুরি আমাকে মন থেকে মেনে নিতে পারেনি। আমি একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করতাম, সকালে যেতাম, রাত্রে আসতাম। সকালের খাবারটা আমি কখনো পাইনি, তবু আমি কোনোদিন অভিযোগ করিনি। মুখ বন্ধ করে মেনে নিয়েছিলাম, শুধু সংসারে শান্তি বজায় রাখার জন্য। কিন্তু একদিন সব ভেঙে পড়লো। আমার স্বামী মিস্টার ইয়াসিন একদিন হঠাৎ করে এমন মুখভঙ্গি নিয়ে বাড়িতে ফিরলেন, আমাকে বললেন, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। ওনার মুখে এই কথা শুনে আমার বুকের ভিতরে ধুকধুক করতে লাগলেন। আমি চুপচাপ বসে পড়লাম। তিনি তখন বললেন, আমি দুঃখিত, আমার জীবনে আরেকজন এসেছে এবং কি সে গর্ভবতী। ওর কথা শুনে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি কিছুই বুঝতে পারিনি। আমার বুকের উপরে কে যেন চেপে ধরেছে। বেশি কষ্ট দিয়েছিল তার বিশ্বাসঘাতকতা নয়, বরং সে এমন স্বস্তির নিঃশ্বাস নিয়ে কথাটা বলছিলেন যেন এটা খুব একটা সাধারণ বিষয়। ১ সপ্তাহ পর তার পুরো পরিবারের মানুষ আমার বাড়িতে জড়ো হলো। সেখানে ৬ জন মানুষ বসেছিল। ওখানে ৬ জন মানুষ বসেছিল, মিস্টার ইয়াসিন, তার মা শাহিদা বেগম, তার বাবা রাশেদ সাহেব, ওর বোন নুসরা, তার ভাই তানভীর, যেই নারী তার সন্তানের মা হতে চলেছে, সাদিয়া রহমান। ওরা সবাই এক জায়গায় বসে, তারা সবাই আরাম করে একসঙ্গে বসেছিল সেই ড্রয়িং রুমে, যেই ড্রয়িং রুম আমার মা আমাকে উপহার দিয়েছিল। তাদের চোখে কোনো কারো অপরাধবোধ ছিল না। প্রথম কথা বললেন শাহিদা বেগম, মা শোনো, যা হবার তা তো হয়ে গিয়েছে, এখন বাস্তবতা মেনে নিতে হবে। একজন নারী আর একজন নারীর জন্য সমস্যা সৃষ্টি করা উচিত নয়। সে এখন গর্ভবতী, তার জন্য কিন্তু এখন একটা সম্মানকৃত জায়গা পাওয়া প্রাপ্য। তুমি সরে দাঁড়াও যেন সবকিছু শান্তভাবে মিশে যায়। আমি তার দিকে তাকিয়ে রইলাম। উনি একবারও জানতে চাইলেন না যে আমি কেমন আছি। আমার কষ্ট যেন তাদের কাছে কোনো বিষয় নয়। তাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই অনাগত শিশুটি, যাকে ইতিমধ্যে তারা নিজের নাতনি কিংবা নাতি হিসাবে গ্রহণ করে নিয়েছে। এরপর নুসরাত বলে, এখন তো তোমার সন্তান হয়নি, ওদের কি হবে? এগুলোর কোনো মানেই নেই। শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাও, এটাই ভালো। আর চাইলে সম্পর্ক রেখেও দিতে পারো। আমি কিছুই বললাম না। আমার দৃষ্টি গিয়ে পড়লো সাদিয়া রহমানের দিকে। সাজানো গোছানো, আত্মবিশ্বাসী, তার হাত পেতে রাখা, যেন কোনো অপরাধ বোধই নেই। সেই নোংরা মেয়ে নরম সুরে বলল, আসলে আমরা কাউকে কষ্ট দিতে চাইনি, আমরা একে অপরকে খুব বেশি ভালোবাসি। আমি চাই আপনি তার বৈধ স্ত্রী হওয়ার সুযোগ দিন এবং কি তার সন্তানের মা হিসাবে আমাকে গ্রহণ করে নিন। আমি একটু হাসলাম, তিক্তভাবে নয়, কষ্টে ভেঙে পড়ে নয়, একদম স্বাভাবিকভাবে। উঠে দাঁড়ালাম, টেবিলের কাছে যে এক গ্লাস পানি ঢাললাম। গ্লাসটা রেখে আমি নরম গলায় বললাম, আপনাদের যদি এবার কথা শেষ হয়ে থাকে তাহলে এবার আমার পালা। ড্রয়িং রুমে এমন একটা নীরবতা চলে আসছে যেন কেউ নিঃশ্বাস নিলেও শব্দটা শোনা যাবে। ৬ জনের চোখ আমার দিকে স্থির হয়ে আছে। আমি চারোদিকে তাকালাম। এই ঘর, এই আসবাবপত্র, সবগুলো আমার জীবনে এক একটা স্মৃতি। সেই স্মৃতির মাঝখানে বসে আছে এমন কিছু মানুষ যারা আমার জীবনটাকে মুছে ফেলতে এসেছে। আমি তখন বললাম, এতক্ষণ আপনারা নিজেদের কথাগুলো খুব সুন্দরভাবে বলেছেন, এবার আমি কিছু বলবো। সেখানে মাঝখানে কেউ বাধা দেবেন না। কেউ সেখানকার কিছুই বলল না। শুধু মিস্টার ইয়াসিনের চোখে তখন একটু অস্বস্তি ভেসে উঠল। হয়তো সে বুঝতে পেরেছিল আমি চুপচাপ সরে দাঁড়ানোর মানুষ নয়। আমি ধীরে ধীরে সোফার পাশ থেকে টেবিল থেকে একটা ফাইল তুলে নিলাম। ফাইলটা খুলে ফাইলের ভিতর থেকে কয়েকটা কাগজ নিয়ে তাদের টেবিলের সামনের উপরে রাখলাম। তারপর বললাম, প্রথম কথা, এই বাড়ি নিয়ে আপনারা এমন স্বাভাবিকভাবে বসে আছেন যেন এই বাড়িটা আপনাদেরই। আপনার মনে হয় একটা বিষয় ভুলে গিয়েছেন, এই বাড়িটা রেজিস্ট্রি করা আমার নামে। এই বাড়ির সম্পূর্ণ আইনি মালিক হচ্ছে আমি। তখন আমার শ্বশুর রাশেদ সাহেব কপালটা কুঁচকিয়ে বলল, এগুলো আইনি কাগজপত্র দেখিয়ে কি লাভ আছে? আমরা তো তোমারই শ্বশুর বাড়ির মানুষ। আমি তার কথাটা শেষ না হতে থামিয়ে দিলাম, না, দরকার আছে। আজকে আপনারা আমাকে বাড়ি ছেড়ে দিতে বলছেন, আগে থেকে পরিষ্কার হওয়া উচিত আমি কার জায়গায় আছি আর কে কার জায়গায় বসে আছে। নুসরাত তখন বিরক্ত হয়ে বলল, তুমি কি বলতে চাও? আমরা কি জোর করে বসে আছি? আমি তখন নুসরাতের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, ঠিক তাই, আপনারা এই বাড়ির অতিথি। এই বাড়ি থেকে আমাকে সরিয়ে দেওয়ার অধিকার আপনাদের নাই। তখন শাহিদা বেগম রাগ হয়ে বললেন, শোনো মা, এত অহংকার ভালো না। সংসার মানেই সমঝোতা। আমি তখন হেসে দিয়ে বললাম, সংসার তখনই থাকে যখন একটা মানুষ আর একটা মানুষের উপরে সৎ থাকে। এই সংসার তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। আবারও ড্রয়িং রুমে নেমে আসলো নীরবতা। আমি সরাসরি এবার ইয়াসিনের দিকে তাকালাম। বললাম, তুমি বলেছিলে দুঃখিত। সে দুঃখে তোমার কোনো অনুশোচনা ছিল না, তোমার ছিল শুধু নিজের সুবিধা মতো জীবন সাজানোর চেষ্টা। ইয়াসিন তখন একটু কাপা গলায় বলল, মেঘলা, জীবনটা এত সহজ
সহজ না। আমি তখন দৃঢ় গলায় বললাম, চুপ করো তুমি, একটা কথাও বলবে না। আমি যতক্ষণ শেষ না করছি সে তখন চুপ হয়ে গেল। আমি আবারও শুরু করলাম, দ্বিতীয় কথা, আপনারা বলেছেন তালাক, আমি যেন শান্তিপূর্ণভাবে তালাক দিয়ে সরে যাই, যেন এটা চুক্তিপত্রের মতো সই করা সহজ বিষয়, তাই না? টেবিলে থাকা কাগজগুলো সামনের দিকে ঠেলে দিয়ে বললাম, এই যে হচ্ছে আমার পক্ষ থেকে তৈরি করা ডিভোর্স নোটিশ। তবে একটু পার্থক্য আছে। তানভীর তখন বলল, কি পার্থক্য? তখন আমি বললাম, তালাক আমি দিব, তবে আমার শর্ত মেনে। ওখানকার সবাই চমকে উঠলো। সাদিয়া রহমানের মুখে হালকা একটু ফাটল দেখা গেল। আমি স্পষ্ট ভাষায় বলতে লাগলাম, এই বাড়ি থেকে আজই আপনারা বের হয়ে যাবেন, এখনই, এই মুহূর্তে। দ্বিতীয় শর্ত, মিস্টার ইয়াসিন, তুমি আমার কাছে লিখিতভাবে স্বীকার করবে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িয়ে যাওয়ার কারণে, সেই সম্পর্কের কারণে এই সম্পর্ক ভেঙে গিয়েছে। তৃতীয় শর্ত, আমার সম্মানহানির করার কারণে আইনিভাবে আমার ক্ষতিপূরণ দাবি করি, আর সেই ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে। শাহিদা বেগম চিৎকার করে উঠলেন, বললেন, তুমি আমাদের ব্ল্যাকমেল করছো। আমি তখন বললাম, না মা, আমি শুধু আমার ক্ষতিপূরণ নিচ্ছি। নুসরাত তখন বলল, তুমি কি ভাবছো এগুলো করে তুমি আমাদেরকে থামাতে পারবে? আমি তখন নুসরাতকে বললাম, আমি শুধু এটা বোঝাতে চাই, আমাকে ঠান্ডাভাবে পিষিয়ে রেখে কেউ যেতে পারবে না। এরপর সাদিয়া রহমান আস্তে আস্তে কথা বললেন, দেখুন, আমরা বিষয়টা শান্তিভাবে মিটাতে চাই। আমি তার কথা কেটে দিয়ে বললাম, শান্তি তখনই থাকে যখন ন্যায় বিচার থাকে। অন্যায়ের উপরে দাঁড়িয়ে শান্তি চাওয়া এটা শুধু সুবিধাবাদী লোক। সে চুপ হয়ে গেল। আমি আবারও সোজা হয়ে দাঁড়ালাম, বললাম, আরেকটা কথা, আপনারা বারবার বলেছেন সে গর্ভবতী, তাই তাকে জায়গা দিতে হবে, খুব ভালো কথা। কিন্তু একটা প্রশ্ন, সে যখন এই সম্পর্কে জড়িয়েছিল সে কি জানতো না যে ইয়াসিন বিবাহিত? কেউ তখন কোন উত্তর দিল না। আমি নিজেই বললাম, সে জানতো, তবুও করেছে। তাহলে এখন কেন আমি আমার জীবনটা তার ভুলের জন্য ভেঙে দিব? রাশেদ সাহেব একটু নরম গলায় বললেন, মা, আমরা ভুল করেছি, কিন্তু এখন তো একটা নতুন জীবন আসতেছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, একটা নতুন জীবন আসতেছে বলে আমার জীবন শেষ হয়ে যাবে? আমার সম্মান, আমার অস্তিত্ব, ওগুলোর কোনো মূল্য নেই? তিনি চুপ হয়ে গেলেন। ঘরের ভিতরে তখন চাপা উত্তেজনা। আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। আমি তখন বললাম, এখন আপনারা সবাই যেতে পারেন। কেউ নড়ল না। আমি আবারও বললাম, আমি কিন্তু এবার সিরিয়াস। আপনারা এখন এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবেন, না হলে আমি অন্য কিছু ব্যবস্থা নিতে বাধ্য হব। এই লাইভ স্টোরিটা দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।